নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি আসানসোল লোকসভা কেন্দ্রে এবং আসানসোল লোকসভা কেন্দ্রে আমরা রয়েছি চলবলপুর গ্রামে এবং ভোট ব্যস্ত দেশে নেতাদের ভাষণ অর্জন তর্জন সে তো চলছেই, কিন্তু সাধারণ মানুষ যাদের ভোটে নেতা নির্বাচিত হয়, যাদের ভোটে সাংসদ নির্বাচিত হয়, সেই আম জনতার মনের হদিশ নিতে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি জনতার দরবারে, জনতার মাঝে। আমরা কথা বলবো এখানকার মানুষজনের সঙ্গে। এখানকার মানুষ লোকসভা ভোটের প্রাককালে তাদের অভাব অভিযোগ, তাদের সুযোগ সুবিধা, তাদের সুখ দুঃখ নিয়ে সবটা নিয়ে কথা বলবে নেতা নয় জনতায়। সামনে ভোট, ভোট তো দেবেন নিশ্চয়ই? নিশ্চয়ই দেবো, ভোট তো দেবো। তো কি ইস্যুতে ভোট দেবেন এবার? এটা তো লোকসভা ভোট, এর আগেও আমরা আরও লোকসভা দেখেছি। তো এই অবস্থাতে যে রাজনৈতিক দলের সাংসদরা এখানে নির্বাচিত হয়েছেন, সত্যি কথা বলতে পার্সেন্টেজ অনুযায়ী আমি দিতেই পারবো না যে আমরা কোনোদিন তাকে উন্নয়নের মাথাতে যে আমরা সেই লোকসভার ক্যান্ডিডেটকে জিতে এসে আমাদের এখানে আমাদের গ্রামের জন্য বা আমাদের কুলটি এলাকার জন্য বিশাল কিছু করেছেন, চোখে দেখা যায়নি। এবং সার্বিক যেগুলো সেন্ট্রাল থেকে আসা, আমাদের চারিপাশে যেসব সেন্ট্রালাইজ কারখানা আছে যেগুলো বন্ধ পড়ে আছে, তাদের উপর আমাদের কিছু আশা ছিল যে সেগুলো খুলবে, যারা বসে আছে তারা চাকরি পাবে, নতুন মানুষ চাকরি পাবে। কিছু নেই, সব হতাশা। আশা করব ভোটটা আমি এভাবেই দেবো যে আশা করব আগামী যিনি আসবেন, যে রাজনৈতিক দলে আসুক, সে আমাদের আশাকে ভরসাকে রেখে রাজনীতি করবেন বা আমাদেরকে সেবা শুশ্রূষা দেবেন। কেমন আছেন? ভালো নেই। এখন আমরা যে ড্রাইভারি করে সংসার চালাই, এর মধ্যে চলছে না, পরিস্থিতি বহুত খারাপ। রোজ রোজগারের দিন কমে যাচ্ছে, আমরা বেকাররা কোথায় যাচ্ছি? আমার ছেলেরা পড়াশোনা করছে, চাকরি পাচ্ছে না, পড়াশোনা করে বাড়িতে বসে আছে। সন্ধ্যাবেলায় বাড়ি যখন ফিরছি তখন ছেলে বলছে, বাবা আমার এটা চাই, আমি দিতে পারছি না। কোনো ব্যবস্থা নেই, কোথায় যাব আমরা? আপনি বলছেন ভালো নেই, কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন আচ্ছে দিন। কি হচ্ছে তাহলে? আচ্ছে দিন কোথায়? কোনটাকে বলবো আচ্ছে দিন? আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বার হচ্ছি, আমাদের ঠিক মতো সংসার চলছে না, এটা আমাদের আচ্ছে দিন? কেমন আছেন? ভালো নেই, অবস্থা খুব শোচনীয়। কেন এটা বলছেন? কেন দেশের প্রধানমন্ত্রী বলছেন আচ্ছে দিন, আপনি বলছেন ভালো? প্রধানমন্ত্রী যেগুলো বলছে সব মিথ্যা। ওনারা বলার মালিক সব বলে দেয়, কিন্তু কোনো কাজ হয় না আজ পর্যন্ত। আমাদের ভারতবর্ষে, এই ভারতবর্ষে কিন্তু আমাদের, হ্যাঁ এখানে কথা বলছে, আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের কথা বলছে, পশ্চিমবঙ্গে সেরকম কোনো কাজ হয়নি। ধারে পাশে কোনো কলকারখানায় যে কলকারখানাগুলো ছিল সেগুলো সমস্ত বন্ধ হয়ে গেল। এখন বেকারের সমস্যা দিনকে দিন বেকার বেড়ে চলেছে, জিনিসপত্রের দাম আকাশীয় হয়ে গেছে, আমাদের কেনার বাইরে চলে গেছে। আমরা আমাদের সংসারে বড় অসুবিধায় ছিল আমাদের। কিন্তু এই এত সরকারি প্রকল্প, এত সরকারি ভাতা পান কি কোনোটা? না, কোনো আমার ভাতা পাই না। কাগজ জমা দিয়েছিলেন? না, কাগজ জমা করি না। আমি জানি যে হবে না। আর যা সরকার আছে এ তো দেখে শুনে মানুষ চিনে কাজ করে না, এরা ব্যক্তি হিসাবে কাজ করে। এই দিদিও গ্যারান্টি দিচ্ছেন, মোদিও গ্যারান্টি দিচ্ছেন, কোনটা ভরসা রাখবেন? আমি দুজনের মধ্যে কারোকে ভরসা করি না। তুমি তো নতুন প্রজন্মের ভোটার, তো নতুন প্রজন্মের ভোটার শিক্ষার পরে কর্মসংস্থান চায়, চাকরি চায়। তো চারপাশে চাকরি বাকরির যা পরিস্থিতি, যা কর্মসংস্থানের যা পরিস্থিতি, ভোটের সময় ভাবনা হয়? ভেবে আর কি করব, যা করা হয়ে তো হয়ে গেছে। বিকম করে বাড়িতে বসছিলাম, এবার আমাকে তো সেটা ভাবতে হবে। বয়স হচ্ছে, কাজ বাজ না করলেও চলবে না, বাড়ির দিকটাও দেখতে হবে। সেই কারণে চাকরি প্রচেষ্টা অনেক করেছি, কোনো জায়গায় কিছু হয়নি। ভালো মার্কসও পেয়েছি, কিছু হয়নি। তো সেখানে তারপরে নিজের ব্যবসাটা শুরু করতে হয়েছে। কি করবো? আপনি গ্র্যাজুয়েট? হ্যাঁ। কত পার্সেন্ট মার্কস? আমার মার্কস ছিল 79.5%। প্রায় 80% নাম্বার পেয়েছেন স্নাতক স্তরে, তারপরেও চাকরি বাকরি কর্মসংস্থান কিছুই হয়নি। ভোট আসে ভোট যায়, এই কর্মসংস্থানের যে অবস্থা আপনাদের চারপাশে, তো কোথাও গিয়ে মনে হয় না কি চলছে, কোথায় রয়েছি? যে জায়গায় পড়ে আছি সেই জায়গায় তো বেরোনোটা খুবই মুশকিল। এমন পরিস্থিতি পড়েছি, কাকে বিশ্বাস করবো? সবাইকে বিশ্বাস করাটা সম্ভব নয়। যদি আজকে ভাবুন ওনাকে বিশ্বাস করছি, তো কালকে ওনাকে বিশ্বাস করতে হচ্ছে। যেই আসছে, যেই ভোটে দাঁড়াচ্ছে আমরা দেখছি যে দাঁড়াচ্ছে, কিন্তু আমাদের এখানে পা তো তার পড়ছে না। এক জায়গায় জানছি যে সেখানে সে দাঁড়িয়ে আছে, ওই টিভিতে দেখছি, নিউজ দেখছি, তার তো কোনো খবর কিচ্ছু নেই। যেই দাঁড়াক, আমরা কি চাই? যে উন্নতি হোক। আমাদের জেনারেশনটা পেরিয়ে গেছে, আমাদের পরের জেনারেশন যারা আমাদের থেকে ছোট, যারা জুনিয়র, তারা কর্মসুযোগ পাক, শিল্পক্ষেত্র হোক, সব জায়গায় উন্নতি হোক, সেই জিনিসটা আমরা চাই। কিন্তু সেই জিনিসটা যদি না হয় তাহলে কিছু করার নেই। ভোটের আগে গ্যাসের দাম কমলো, ভোটের প্রচার না সত্যি মানুষের কোনো উপকার হলো? মানুষের উপকার, গ্যাসের দাম দেখুন, এটা বলা তো মুশকিল যে এটা ভোটের জন্য হয়েছে না কিসের জন্য হয়েছে, কিন্তু দাম কমেছে। দাম সব জিনিসেরই কমা উচিত, এটাই বলবো। বাকি ভোটের জন্য এটা তো বোঝা মুশকিল যে ভোটের জন্য কমাচ্ছে না কিসের জন্য কমাচ্ছে। একজন সাংসদ আপনার এলাকায় কেমন চান?
তার মধ্যে কি কি কোয়ালিটি চান? তিনি যেমন কাজে সব জিনিসে ভালো থাকে, এবং আমি চাইবো যে নিজস্ব একটা কোনো মানুষ হোক, কোনো সেলিব্রিটি এগুলো আমি চাই না। প্রথম কথা এটা আমার দিক থেকে যে কোনো সেলিব্রিটি চান না, কারণ উনি এলেন নিজের শুধু ভোটের সময় দেখতে পেলাম, বাকি সময় নিজের কাজে চললেন, বাস, আর কিছু না। সামনে ভোট, তো ভোট তো দেবেন, আপনার মৌলিক অধিকার, আপনি তো ভোট দেবেন, কি ভেবে ভোট দেবেন? ভোট এই হয়ে দেবো, এলাকায় কাজ হয়, ভালো আসে একটু, ঠিক আছে, কলকারখানা খুলুক, জিনিসপত্রের দাম যাতে কমে যায়, জিনিসপত্রের দাম, সবজি তো 60 টাকার নিচে কোনো সবজিই নেই, খাবো কি? 6,000-7,000 টাকা পেমেন্ট পায়, তো সবজি 60 টাকা যদি কিলো হয় প্রত্যেকটা জিনিস, চাল তো 45-70 টাকার নিচে না নেই, খাবো কি, রাখবো কি, ছেলে পেলে লেখাপড়া কি করবো, খুঁজে পাচ্ছি না। ভোট চাইতে যখন আসে তখন আপনারা এগুলো বলেন না? বলেন বলা হয়, শুনে এই করবো এই করবো, এখানে নিয়ে নেই আর এখান থেকে বার করে দেয়, ভোট হয়ে যায়, তারপরে ওকে দেখতেই পাওয়া যায় না। এই আসানসোল লোকসভা কেন্দ্র, এখানে ভোটার প্রায় 18 লক্ষ, এবং এখানে মিক্সড পপুলেশন, অর্থাৎ একদিকে যেমন এখানে রয়েছেন কয়লা খনি শ্রমিক, তারা রয়েছেন, লেবার রয়েছেন, আবার অন্যদিকে স্ক্র্যাপ ডিলার তারা রয়েছেন, কোল মাফিয়া তারা রয়েছেন, আর সবথেকে বড় কথা এখানকার যে ভোটার 18 লক্ষ ভোটার, তার প্রায় 50% বেশি হিন্দিভাষী। এবার এই 18 লক্ষ ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগ কোন দিকে করেন সেটাতেও আমাদের নজর থাকবে, কারণ আসানসোলে এবার ত্রিমুখী লড়াই। বর্তমান পরিস্থিতির যে রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থাতে কোনো সাংসদ বা কোনো এমএলএ আমাদের পশ্চিমবাংলা বলুন, ভারতবর্ষে বলুন, কেউ কিন্তু কাজের নিরিখে ভোট চাইছে না। ভারতবর্ষের এমন অবস্থা হয়ে গেছে যে একটা ভোট করতে গেলে একটা আমাদের জওয়ানকে শহীদ হতে হয়, আর রাম মন্দির উদ্বোধন করতে হয়। আপনি খুব ভালো একটা কথা বললেন, রাম মন্দিরের কথা বললেন, কি মনে হয় ভোটের আগে আগে রাম মন্দির উদ্বোধন ভোটে প্রভাব পড়বে? 100 বার ভোটে প্রভাব ফেলানোর জন্যই তারা এটা করছে। মানুষ এখনো অনেক মানুষকে বুঝতে আছে যে এটা রাজনৈতিক প্রভাব ফেলানোর জন্যই আপনাকে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে। কি মনে হয় এই যে ভোটের আগে আগে রাম মন্দির প্রভাব পড়বে? রাম মন্দিরকে বুঝতে হবে, রাম মন্দির কিছু জনের আবেগ না, রাম মন্দির কখনোই ভোট কন্ট্রোল করতে পারে না। এই ভোটের আগে সিএএ হলো, কি মনে হয় প্রভাব পড়বে? হ্যাঁ, প্রভাব তো একটু তো পড়া উচিত, প্রভাব পড়বে না পড়া নয়, কিছু কিছু মানুষের উপর প্রভাব পড়বে, যারা হয়তো ধর্ম নিয়ে এসব নিয়ে রাজনীতি করে তাদের উপর প্রভাব পড়বে, এবং কিছু মানুষ যারা এখনো পর্যন্ত শিক্ষাগতভাবে ভালোভাবে পরিপূর্ণ হতে পারেনি, তারাও একটু এই প্রভাব একটু পড়বে। কিছু মানুষকে ভয় খাওয়ানো হচ্ছে, কিছু মানুষকে নিজে জামাই আদর করে রাখা হচ্ছে, সব কিছু রাজনৈতিক উদ্দেশ্য। আমি বলবো, মানুষের কাছে আবেদন করব, এইসবে পা দেবেন না। আপনার নিজের পরিবারকে দেখুন, আপনি রাত্রেবেলায় বাড়িতে গিয়ে আপনার সন্তানটি কেমন আছে, আপনার সন্তানকে আপনি কি সব কিছু পুরোপূর্ণ আপনাকে আপনার রোজগারের মাধ্যমে পরিপূর্ণ করতে পারছেন কিনা, সেই জায়গাটা দেখুন। সেই জায়গা দেখে যদি আপনি সুখী থাকেন, আপনি মনে করেন যে আমার ওই মানুষটা ভালো করছে, তাকে ভোট দিন। এইসবের ধাঁধাতে রাম মন্দির বলুন, আপনার সিএ বলুন, আরও কিছু ইস্যু আছে ভারতবর্ষের কাছে এখন বলার মানে গুনতির বাইরে, সেগুলো না দেখে মানুষ কাজের নিরিখে ভোট দেখ। আমার মনে হচ্ছে, আশা করি ভারতবর্ষ আর ভালো দিন দেখবে। আগে তো আমাদের ঝাড়খণ্ড বিহার থেকে আসতো আমাদের পশ্চিমবাংলায় কাজ করতে, তারা আসে না এখানে, এই কারণে এখানে কোনো কলকারখানা নেই, সব বন্ধ হয়ে গেছে, এখানে সব 2 নম্বরে তোলাবাজি চলছে। পশ্চিমবাংলার লোকই এখন যাচ্ছে বাইরে কাজ করতে, এখানে আগে যেমন যে সিস্টেম ছিল টোটালি উল্টো দিকে হয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গের লোক কেউ ব্যাঙ্গালোর যাচ্ছে, কেউ চেন্নাই যাচ্ছে, কেউ গুজরাট যাচ্ছে, কারণ আমাদের দিকে তো কাজ নেই। বাড়ির সংসার তো সবাইকে চালাতে হবে, সংসার চালানোর জন্য কাজ দরকার, টাকা দরকার, কোথায় পাবো? আমাদের এখানে সেরকম তো কিছু নেই। খুব ছোট ছোট করে জানতে চাইবো, ধরুন আপনি সাংসদ হলে প্রথম দুটো কাজ কি করবেন? আমাদের যেটা আপার প্রাইমারি যে শিক্ষা, সেগুলোকে ভালো স্বচ্ছ করার চেষ্টা করব। আমি কলকারখানার চেষ্টা করব, যাতে কলকারখানায় রোজগার বাড়ে, প্রত্যক্ষ পরোক্ষ রোজগার বাড়ে। আমি তো প্রথমে আগে মানুষের কথা চিন্তা করবো। একটা হচ্ছে ওই হেলিকপ্টারে করে আসা ভোটের আগে আর ভোটের পরে চলে যাওয়া, এটাকে প্রথমে বন্ধ করব। 24/7 মানুষের সার্ভিস দেওয়ার কাজে লাগবে। আর দ্বিতীয়ত অবশ্যই যে শিশু শ্রমিক, সেই শিশু শ্রমিককে হচ্ছে যে সমাজের থেকে দূরে সরানোর চেষ্টা করব। আগামী 13ই মে আসানসোল লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা, অন্যদিকে বিজেপির এস আলুওয়ালিয়া, আরেকদিকে বাম বা জোট প্রার্থী যাই বলুন না কেন জাহানারা খান। ত্রিমুখী লড়াইতে আসানসোল লোকসভা কেন্দ্র তাদের রায় কোন দিকে দেয় সে তো সময়ের অপেক্ষা, কিন্তু সময় যে শেষ, তাই আমি পারাদীপ আজ আসানসোল লোকসভা কেন্দ্র থেকে নেতা নয় জনতা নিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।